আজকে আমি আসছি আমার একজন ব্যাচমেট বন্ধু মাহবুব হাসান, ডাকনাম হিমেল, BZ-05, পেশায় একজন অ্যাডভোকেট, তাই না? না, লয়ার। লয়ার। তো ল স্টুডেন্টও বলা যায়। ল স্টুডেন্ট, কিন্তু তুমি লাইসেন্স পরীক্ষা দাওনি। না না। দিবা, পরে দিবে। তো মাহবুব হিমেল তার লাইফের কিছু ঘটনা শেয়ার করতে চাই। তো আমার বন্ধু মাহবুব হিমেলের জীবনে একটা খুব মারাত্মক একটা দুর্ঘটনা ঘটে। মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে সে 2019 সালে। আজকে 2025 সাল। সে প্রায় 6 বছরের বেশি সময় যাবৎ বাসায় সে 8 বছর। 8 বছরের সময়ে সে বাসায় এরকম বসে আছে। তার তোমার মানে বর্তমান প্রেক্ষাপটে হাঁটতে পারো, কিন্তু এই ওয়াকার আর অ্যালবিস্টিক ওয়াকার অ্যাঙ্কেল মুভমেন্ট কাজ করে না। তো আমি মূল কথা, তোমার যে কথাগুলো ধারণ করে রাখতেছে একটা কারণ, এই যে মানুষের যে সব সময় শুধু নাই নাই, তারপর কি পেলাম না, জীবন রেখে কি করব, মানে তোমার কাছ থেকে যদি একটা মানে শিক্ষা পাই, তারপরে সেই সাথে যাতে অনুপ্রেরণা পায় যে জীবনে বেঁচে থাকতে গেলে অনেক কিছু ত্যাগ তিতিক্ষা স্যাক্রিফাইস করা যায়, তারপর সেই সাথে তোমার বাঁচতে হয় আসলে সব কিছু দুঃখ কষ্ট নিয়ে। তো তুমি তোমার অভিজ্ঞতাটা একটু শেয়ার করো, মানে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করার পর মানে তোমার যেই অভিজ্ঞতাগুলো হয় তুমি একটু বলো। হ্যাঁ, আমি মাহবুব হাসান, আমি একজন ল স্টুডেন্ট। আমার জন্ম চিটাগাংয়ের মঙ্গলটুলিতে 1988 সালের জানুয়ারির 15 তারিখে। আমার শৈশব কাটে কুমিল্লায় ক্লাস 1 পর্যন্ত। তারপরে আমি ক্লাস 2তে বগুড়ায় এসে ভর্তি হই। আমার বাবা একজন সরকারি কর্মচারী ছিলেন, সরকারি কর্মকর্তা ছিলেন। এই জন্য আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের মানে থাকা হয়েছে। আর এখন চলে আসি আমার অ্যাক্সিডেন্টের দিন। আমার অ্যাক্সিডেন্ট হচ্ছিল 2018 সালের জানুয়ারির 15 তারিখে। আচ্ছা, আর একটু ইন্টারাপ্ট করে, ডোন্ট মাইন্ড। তুমি তো ক্লাস 8-এ বৃত্তি পাইছিলা। জি। ইভেন তুমি গোল্ডেন এ প্লাস পাওয়ার পরেও। না না, গোল্ডেন এ প্লাস না, আমার 11তম স্কলারশিপ। 11তম জেলা স্কুল থেকে 11তম স্কলারশিপ ছিল। আচ্ছা, এবার আবার একটু বলো। এটা কি বলবো? হ্যাঁ, এটা কি বলবো? না, তুমি আবার ওই অ্যাক্সিডেন্টের কথা বলো। এখন আমি আমার 2018 সালের জানুয়ারি 15 তারিখে আমার জন্মদিন ছিল। ওই দিন বাসায় ফেরার সময়, শীতের সময়, আমার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় মোটর সাইকেলে। তারপরে আমি আমার স্পাইনাল কর্ড ইনজুর্ড হয়ে যায়। নাম্বার 1-এ আমার ফ্র্যাকচার হয়। ফ্র্যাকচার হওয়ার পরে এটা আর অপারেশন করার পরে ঠিক হয়নি। আমার শিক্ষা জীবন, আমার স্কুল ছিল বগুড়া জেলা স্কুল, 05 ব্যাচ। আমার কলেজ ছিল ঢাকা সিটি কলেজ, আজিজুল হক কলেজ। আর আমার ইউনিভার্সিটি ছিল ইস্টার্ন ইউনিভার্সিটি। স্ট্যামফোর্ড ইস্টার্ন ইউনিভার্সিটি। ওখান থেকে আমি এলএলবি LLM করি। আমার অ্যাক্সিডেন্টের পর আমার অপারেশন হলো বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে। ডক্টর রাজিউল হক আমার অপারেশন করেন। ওখানে 18 দিন থাকার পরে আমি 1 বছর সিআরপিতে ট্রিটমেন্ট নেই। সিআরপিতে ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি বাসায় আসি। তখন আমি হুইল চেয়ার ইউজ করতাম। আমার মার অক্লান্ত পরিশ্রম, আমার বাবার সাপোর্ট, অর্থনৈতিক সাপোর্ট, এই সাপোর্টে আর আমার সামান্য চেষ্টায় আমি আজ এই পর্যন্ত, আমি এখন অ্যালবিস্টিক ব্যবহার করে হাঁটি। কিন্তু আমি হাঁটতে পারতাম যদি আমার অ্যাঙ্কেল মুভমেন্ট কাজ করতো, কিন্তু এখন আমার অ্যাঙ্কেল মুভমেন্ট কাজ না করায় তোমার কোনো স্পেশাল কোনো বন্ধু বান্ধব তাদের কথা স্মরণ করতে চাচ্ছ আজকে? স্পেশাল বন্ধু আসলে কি, আমার স্পাইনাল কর্ড ইনজুর্ড হওয়ার পর যে তোমার পাশে থাকার চেষ্টা করছে। স্পাইনাল কর্ড ইনজুর্ড হয়ে যাওয়ার পরে আমার বন্ধু বান্ধব একবারে যেসব ছিল তারা সবাই নিজেদের জীবনেই বিজি। আমার মতো লোকের খোঁজ খবর না তাদের তেমন হয়ে ওঠেনি। তবে এদের মধ্যে বলা চলে আমার বন্ধু রিজন, তারপরে আমার মামাতো ভাই রবিন, তারপরে বন্ধু দীপু, এদের কথা না বললেই নয়। এরা আমাকে বিশেষভাবে সাপোর্ট দেয়। রিজন আর রবিন আমাকে বিশেষভাবে সাপোর্ট দেয়
এবং মানসিকভাবে রবিন আমাকে অনেক সাপোর্ট দেয়। ওর সাপোর্টেই বলা চলে যে আমি এলএলবি এলএলএম এই অবস্থায় আমি কমপ্লিট করতে পেরেছি, কারণ আমার তো বায়োল ব্লাডার কন্ট্রোল নেই। এই জন্য ও যদি মানসিকভাবে আমাকে কাউন্সেলিং না করতো তাহলে হয়তো আমার এলএলবি এলএলএম কমপ্লিট হতো না। আচ্ছা, এখন তুমি মানে তোমার জীবনের এখন আর আকাঙ্ক্ষা প্রাপ্তি এগুলো সম্পর্কে কিছু বলো। হ্যাঁ, আসলে আমি একজন ল স্টুডেন্ট হিসেবে আমার আমি স্টুডেন্ট হিসেবে মোটামুটি স্বাভাবিক গোছের আজীবন ভালোভাবে পড়াশোনা করেই আমি ভালো রেজাল্ট করতে পেরেছিলাম। আমার বিশেষ তেমন কোনো মেধা নেই যে না পড়ে বা কোনো কিছু করে না পড়েই বা ভালো রেজাল্ট করা। আমাকে বেশ পড়াশোনা করতে হতো ভালো রেজাল্ট করার জন্য। তো আমার জীবনের একটা ইচ্ছা যে আমি একজন ক্রিমিনোলজিস্ট হতে চাই। আমার খুব বদ্ধপরিকর ইচ্ছা, আমি একজন ক্রিমিনোলজিস্ট হতে চাই এবং এই জন্য আমি কাজ করে যাচ্ছি এবং ডেইলি পড়াশোনা করি। আমার জীবনের এটা একটা বলতে পারেন মোটিভ, আর ইন্টেনশন হচ্ছে এর মাধ্যমে মানুষকে আমি সার্ভ করব যেন বিপদগামী মানুষগুলো কীভাবে ভালো পথে ফিরে আসতে পারে। আমিও জীবনে আমার জীবনে প্রায় 7-8 বছর আমি বায়াসড অবস্থায় ছিলাম। আমি জানি যে কিভাবে মানে অপরাধীদের বা হ্যাবিচুয়াল অফেন্ডারদের গাইড করলে তারা হয়তোবা আল্লাহর রহমতে ভালো পথে ফিরে আসবে এবং দেশের উন্নয়নমূলক কাজে নিজেদের অংশগ্রহণ কার্যকর করতে পারবে। আর বাইক নিয়ে কিছু বলো। বাইক তো একটা তোমার সবচাইতে প্রিয় একটা যানবাহনের ভেতরে, তারপরে সেই সাথে অনেকগুলো বাইক ইউজ করছো। হ্যাঁ, আবার তোমায় অনেক ভালো বাইকও চালাচ্ছিলা। আমরা যে সময় ধরো সাইকেল নিয়ে ঘুরতাম, তুমি ওই সময় থেকে বাইক চালাও, কিন্তু তোমার হয়তো বা যেদিন অ্যাক্সিডেন্টটা ঘটে ওই দিন তোমার মনে সেফটি কোনো ইকুইপমেন্ট ছিল না, যেরকম গ্লাভস, হেলমেট, কিন্তু তবুও তোমার মাথায় আঘাত পায়নি। না, সেফটি গিয়ার ছিল না, লাম্বার রিজনে আঘাত পায়। কিন্তু যারা বাইক চালায় তাদের সঙ্গে কিছু বলতে চাও যে হ্যাঁ, যে কিভাবে আমি বেশ ছোটবেলা থেকেই মোটরসাইকেল চালাই। আমার ছোট চাচা আমাকে মোটরসাইকেল চালানো শিখায়। তারপরে আমি কাকার 800 হুন্ডা মাঝে মাঝে ব্যবহার করতাম। ক্লাস 8-এর শেষের দিকে আমি 150 সিসি পালসার কিনি। এটা হবে 2002-এ। হ্যাঁ, 2002 বিশ্বকাপের বছর ছিল। হ্যাঁ, 2002-এ। তারপরে আমি দীর্ঘ 26 বছর মোটরসাইকেল চালাই কোনো বড় রকম কোনো অ্যাক্সিডেন্ট ছাড়া। কিন্তু ওই সময় তুমি কোনো সেফটি গিয়ার ইউজ করোনি, হেলমেট কিংবা জ্যাকেট? না, হেলমেট ইউজ করেছি। হেলমেট আমি মাঝে মাঝে ইউজ করতাম, কিন্তু সেদিন জন্মদিন ছিল বিধায় আমি হেলমেট ছাড়া বের হই। মানে এই যে বাইক, মানে এই যে তারপরে সমুদ্রের স্রোত অথবা নদীর যে স্রোতগুলো থাকে, মানে ফাঁকা রাস্তা আর এই যে নদীর স্রোত, এটার লোভ কিন্তু কন্ট্রোল করা খুবই কঠিন বিষয়। যে একটা ফাঁকা রাস্তায় একটু আমি কি মানে সাবধানে চালাবো কি অসাবধানতায়। আর তুমি তো সম্মুখ কোনো অ্যাক্সিডেন্ট করোনি, তোমাকে পিছন থেকে মনে হয় ধাক্কা দেওয়া হয়েছে। আমার হুন্ডার স্পিড ছিল ভালো এবং শীতকাল এবং রাস্তা বেশি চওড়া ছিল না। আমাকে একটা অটোরিকশা পিছন থেকে ধাক্কা দেয়, এই কারণে আমার মোটরসাইকেলেই আমার কোমরটা ভেঙে যায় এবং এই অ্যাক্সিডেন্টে আমার হাত পা কিছুই ছিলে নাই, মানে ইনজুর্ড হয় নাই, শুধু আমার মেরুদণ্ডটা ইনজুর্ড হয়েছে। লাম্বার রিজনটা, হ্যাঁ, লাম্বার রিজনটা ড্যামেজ হয়ে যায়। তো এখন মানে তোমার মানে আকাঙ্ক্ষা কি, মানে জীবনটা এইভাবে চালাতে চালাতে তুমি যাতে মানে নতুন কোনো সূচনা যদি পাও, যে আবার যদি আল্লাহর রহমতে আগের মতো হাঁটতে পারো, এটাই তো চাও, তাই না? আমার জীবনে চাওয়া, আমার বাপ মা আমাকে যথেষ্ট সাপোর্ট করেন, আমাকে মানসিক দিক দিয়েও সাপোর্ট করেন। ওরা যথেষ্ট কষ্ট করে আমাকে ইকোনমিক সাপোর্টটাও দেন এবং আমি বেশ ভালো চলি। এখন আমার জীবনে যে ইচ্ছা, আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমার যা হওয়ার ইচ্ছা, শরীরটাকে সুস্থ রাখা, যদি সম্ভব হয় আমি নিজে থেরাপি দেওয়ার মাধ্যমে যদি কিছুটা উন্নতি আসে তাহলে ভালো। তবে আমার জীবনে এখন একটা বদ্ধপরিকর ইচ্ছা হচ্ছে একজন ভালো ক্রিমিনোলজিস্ট হওয়া এবং মানুষের জীবনে একটু সার্ভ করে যেতে পারি এবং নিজের একটা অস্তিত্ব তৈরি। এবং অন্যান্য মানুষ যারা অল্পতে হতাশ হয়ে যায়, তুমি কিন্তু তাদের জন্য একটা সুন্দর একটা অনুপ্রেরণা। ঠিক আছে, ওই জন্য আমি বক্তব্যগুলো সংরক্ষণ করে রাখলাম। আর তোমরা তো এমনিতে ব্যক্তিগতভাবে 1 ভাই 2 বোন, তোমার বড় বোনদের সম্পর্কে কিছু বলতে চাও? আমার বড় বোন অস্ট্রেলিয়ায় থাকেন। আমার অ্যাক্সিডেন্টের সময়
আমাকে অনেক ইকোনমিক সাপোর্ট দেয়, এবং আমার ছোট বোন বাংলাদেশে থাকেন ঢাকায়, সেও আমাকে অনেক মানসিক সাপোর্ট প্রদান করে। আর বিশেষ করে আমার বাবা মা আমাকে অফুরন্ত সাপোর্ট দেয়। হ্যাঁ আর আর সবচেয়ে কি আল্লাহর উপর ভরসা রাখতে হবে, সর্বপ্রথম আল্লাহ। হ্যাঁ, আল্লাহ যা করে আসলে সবই কিন্তু ভালোর হ্যাঁ, জন্যই করে। জীবনে আমি একটা বইয়ে পড়েছি যে হতাশা এবং ডিপ্রেশন সব শয়তানের, সবসময় কাফেরদের, মানে শয়তান থেকে আসে, হ্যাঁ, যে হতাশা, হ্যাঁ হ্যাঁ, তারপরে কাফেরদের হিংসা, ভূষণ, লোভ, অহংকার, হ্যাঁ হ্যাঁ, কাফেরদের এগুলো সব থেকে আসে। শয়তানের কাজ। আর আপনি জীবনে যত রকম বিপদেই পড়েন না কেন, মানুষ আপনাকে হয়তো বা মাটি চাপা দিচ্ছে, জীবন্ত কবর দিচ্ছে, আর জীবনের একটা বিষয় আল্লাহর কি, উপর ভরসা রাখলে আপনি ওভারকাম ব্যাপারটা করতে পারবেন। ভরসা, ধৈর্য। জি, ধরো তুমিও যে অবস্থায় আছো, এর চাইতেও কিন্তু অনেক বেশি কষ্টে কিন্তু আমাদের একজন নবী আইয়ুব আলাইহিস সালাম ছিলেন, তাই না? বলা হয়ে থাকে যে মানুষের যত ধৈর্য এক পাশে রাখলেও আইয়ুব আলাইহিস সালামের ধৈর্যের মতন হবে না। জি, কারণ ওনাকেও আল্লাহ তাআলা অনেক বছর এরকম অসুখ বিসুখ দিয়েছেন, পরবর্তীতে সব কিছু আবার ফিরিয়ে দিয়েছেন, তার রাজ্য, সন্তান, সন্তানাদি। আর তোমার জন্য হয়তো ভালো কিছু আল্লাহ লিখে রাখছেন। আর দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী, 60 থেকে 65 বছর জীবন দেখতে দেখতে চলে যাবে। পরকালে ইনশাল্লাহ যদি আমরা সেই কবর থেকে শুরু করে বেহেস্ত পর্যন্ত, মানুষের জীবনে বেহেস্ত পাওয়া ছাড়া কিন্তু কোনো সাকসেস আলটিমেট গোল নাই। না, মানে অনেককেই সবসময় সৎ ভালো পরামর্শ দিয়ে থাকি। তবে তোমার কাছে এসে মানে আমার যে অভিজ্ঞতাটা, আমার সব কিছু মানে ম্লান হয়ে গেছে, বুঝছো? মানে অনেক কিছু উদাহরণ দেয় যে এই করতে হবে। আমার যে এরকম স্টুডেন্ট আছে আগে জুনিয়র, তারা কোনো হয়তো হতাশাগ্রস্ত একটা অবস্থায় গেলে অনেকভাবে তাদের বোঝাতাম, কিন্তু তোমার যে অনুপ্রেরণার যে শক্তি, তোমার কাছে আমি মানে হেরে গেছি আসলে। এই জন্য তোমার এই কথাগুলো সংরক্ষণ করে রেখে দিলাম। এক সময় ইনশাল্লাহ তুমি আবার আগের মতো হাঁটবা, বাইক থেকে গাড়ি, অনেক কিছু হয়তো বা তুমি ড্রাইভ করবে, চালাবা, সে একটা প্রত্যাশা করি আল্লাহ তালার কাছে। আর মহান আল্লাহ তালা মানে কাউকে কিন্তু তার সাধ্যের চাইতে বেশি কষ্ট আসলে দেন না। এখন তোমাকে বেশি ভালোবাসেন দেখে হয়তো বা একটু বেশি কষ্ট দিয়েছেন। আর তবুও এই অবস্থায় তুমি যে যতদিন ধরে সার্ভাইভ করে আসো, অনেকেই পারতো না, অনেকে অনেক হতাশামূলক অবস্থান হয়তো বা চলে যেত, তারপরে সেই সাথে অনেক কিছু পথ হয়তো বেছে নিত। তবুও তোমার বাবা মা, আঙ্কেল আন্টি, তাদেরকে অশেষ কৃতজ্ঞতা দেন। আর একটা সন্তানের যেই মায়া মহব্বত আল্লাহ তাআলা 100 ভাগের ভিতরে মাত্র 1 ভাগ রেখেছেন, সেটাই বাবা মা সন্তানদের উপর দেখান, আর বাকি 99 ভাগ মহান আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন। তাহলে আল্লাহ তাহলে বান্দাকে আসলে কত ভালোবাসে। এখন তবুও এই অবস্থাতেও কিন্তু তুমি তো নামাজ, রোজা, তারপরে অনেক ইবাদত বন্দেগী সব কিছুই তো করো, তাই না? জি, সবসময় আল্লাহর টাচে থাকতে হবে। আর সেই সাথে আল্লাহর প্রতি মানে পরিপূর্ণ আত্মসমর্পণ যদি কোনো বান্দা না করে, সে আসলে কখনো শান্তি পাবে না। মানে আল্লাহর কাছে ফিরে যাওয়ার মাধ্যমেই মানুষের শান্তি নির্ধারিত। আমাদের আসলে সত্যি কথা বলতে কি, ফরজ নামাজ দিয়ে আমাদের কিন্তু মানে যেই সাকসেসটা, বেহেস্ত, এটা নাও হতে পারে। সেজন্য আমাদের নফল ইবাদত, তাহাজ্জুদের নামাজ, এগুলো গোপনভাবে আদায় করতে হবে। আর দোয়া করি যে তুমি আরও অনেক ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমার কাছ থেকে যেন তোমার এই কথার মাধ্যমে অনেক মানুষ, যদি আমার এমনিতে ধরো বেশি মানুষজন আমার কথাবার্তা এগুলো হয়তো বা দেখে না, একজনও যদি দেখে, একটা এখান থেকে যদি কিছু শিক্ষা পায়, যে এই অবস্থা তোমার, অনুপ্রেরণা পায়, এটাই হচ্ছে একটা আনন্দের বিষয়। ওটাও কিন্তু তোমার একটা সৎকেজ এরিয়ার ভিতরেই থাকবে। আর কিছু বলতে চাও? আমি বলতে চাই যে আপনার পৃথিবীতে মানুষকে সম্মান করেন, আপনার ফ্যামিলি মেম্বারদের সম্মান করেন, আল্লাহর ইবাদত করেন, জীবন সুন্দর, এটাকে উপভোগ করেন। ফি আমানিল্লাহ।